সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি গোলাম মুর্তজা, সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি মুর্তজা আপনাকে। শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে আলোচনায় ঘোষণাপত্র, মসনদ থেকে কাঠগড়ায় শেখ হাসিনা। ইত্তেফাক ৭২-এর সংবিধান কবরস্থ ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা আসছে, একই আছে ঘোষণাপত্রে। মানবজমিন চাকরিচ্যুত সেনাদের জাহাঙ্গীর গেটে অবরোধ, কী থাকছে জুলাই বিপ্লবের ঘোষণায়। সমকাল রাতের ভোটের মামলারা রয়ে যাচ্ছেন অধরা, সেপ্টেম্বর থেকে নভেম্বর ৩ মাসে খুন ৭৪৩। কালের কণ্ঠ, উদ্বেগ, কৌতূহল ৩১ ডিসেম্বর ঘিরে। ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আমার দেশ, খালেদা জিয়াকে শাস্তি দিয়ে পুরস্কৃত ৫ বিচারপতি। শেখ হাসিনার উপদেষ্টাও এখন পদোন্নতি বঞ্চিতদের তালিকায়। দেশ রূপান্তর কী ঘোষণা আসছে কাল। রেট বাধা, ঘুষে জনস্বার্থের বদলি। ইনকিলাব সচিবালয়ে পরিকল্পিত অগ্নিকাণ্ড, অজ্ঞাতে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ। সময়ের আলো ঘোষণাপত্র আইনি বৈধতা পাবে কি? পাখির আঘাতে নিভে গেল ১৭৭ প্রাণ। খবরের কাগজ, বৈষম্য বিরোধীদের ঘোষণাপত্র কাল, গুরুত্ব বৈষম্যহীন সমাজ ও ন্যায় বিচারের। দিনকাল, যুক্তরাজ্যে শাস্তির মুখোমুখি মুজিব নাতনি টিউলিপ, ৩১শে ডিসেম্বর ঘিরে জনমনে কৌতূহল। আলোকিত বাংলাদেশ, জুলাই বিপ্লবের ইশতেহার ঘোষণা কাল, জনগণের আস্থা ফেরাতে বছর শেষে মরিয়া পুলিশ। করতো আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে, জানুয়ারি থেকেই ৩৫,০০০ টাকা ভাতা দাবি চিকিৎসকদের। নতুন ঘোষণাপত্র নিয়ে আলোচনা, সর্বত্রই আলোচনা হচ্ছে, এবং এটা জুলাই আগস্টের বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে এই ঘোষণাপত্র অনেকগুলো মিল আছে। যেমন অনেকে তখন বলছিলেন যে শহীদ মিনারে কেন করলো না, বিপ্লবী সরকার হলো না। এখন তারা শহীদ মিনারে যাচ্ছেন, তারা একটা ঘোষণাপত্র দেবেন, এবং এটা নিয়ে নানা মত আছে, কী থাকছে, কীভাবে কী থাকবে, কতটুকু। এটা ওই সময় হলে একরকম ছিল, এখন আবার নতুন করে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সংবিধান কবরস্থের কথা বলছেন, যে সংবিধান তো অলরেডি কার্যকর রয়েছে, নতুন একটা সংবিধান বা যেভাবেই হোক এটা আসছে। আর শুধু তা না, আরেকটা কী ব্যাপার হচ্ছে যে এই সংবিধানের সঙ্গে, মানে এই সরকারের সঙ্গে এই যারা এই সংবাদ সম্মেলন করেছেন, যারা জুলাই বিপ্লবের, মানে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, তারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সঙ্গে সরকারের সম্পর্ক নেই, অথচ তাদের প্রতিনিধি সরকারে আছেন। অনেক বিষয় আর কি। আপনি কীভাবে দেখছেন? প্রথমত কথা, এই ৩১শে ডিসেম্বর প্রোক্লামেশন ঘোষণা করা হবে, যে কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে, পরবর্তীতে এটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করেছে। এবং সেটা রাজনৈতিক অঙ্গনে যদি বলা হয় তাহলে আমার ধারণা একটু কম বলা হয়। এটা বাংলাদেশের প্রায় সর্বত্রই একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে যে এই প্রোক্লামেশনে কি থাকবে, এটা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বলতে চাইছে। এবং এই জায়গাটা চাঞ্চল্য যেমন সৃষ্টি করেছে, এখনো পর্যন্ত অনেকগুলো অস্পষ্টতা আছে, অস্বচ্ছতা আছে। মানুষের প্রায় কেউই পরিষ্কার করে বুঝতে পারছেন না যে আসলে ঘোষণাটা কি দেয়া হবে। এবং আমার ধারণা যে এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের ভেতরেও এক ধরনের কানাঘুষা আছে যে আসলে ঘোষণাটা কি হবে। এটা একটি দিক। এর বাইরে এই এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট থেকে যতখানি জানা গেছে, তিনি আরেকজনের আরেকটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন, সেটা থেকে যতখানি জানা গেছে, সেই জানার পরিপ্রেক্ষিতেও যে বিষয়টি খুব স্পষ্ট হয়েছে, আমার কাছে অন্তত এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেখানে বলা হয়েছে যে, মানে কথাটা এমনভাবে বলা হয়েছে, এখন অথবা কখনোই না, এরকম একটা কথা বলা হয়েছে। একটা চূড়ান্ত রকমের একটা কথা বলা হচ্ছে। মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে,
এখন এই যে মুজিববাদী সংবিধান বলতে বর্তমানে যে সংবিধানটা আছে সেই সংবিধানের কথা বলা হচ্ছে। এখন বর্তমান সরকারের পরিচিতিটা কি? বর্তমান সরকার কি সাংবিধানিক সরকার? বর্তমান সরকার কি গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গঠিত সরকার? এটা নিয়ে একটা তর্ক বা বিতর্ক ছিল, এবং যখন এই তর্ক বা বিতর্কটা ছিল তখন দুই রকমের মতামতই ছিল, যে সংবিধানের পুরোটা সংবিধানের আওতায় না হলেও এই সরকার মোটামুটিভাবে সংবিধানকে মেনে নিয়ে সংবিধানের আলোকেই শপথ নিয়েছে। সংবিধান অনুযায়ী এখন রাষ্ট্রপতি আছেন, ফ্যাসিস্ট শাসনামলের যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি এখন আছে, সেই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছেন। এখন বর্তমান সংবিধানের যদি কবর রচনা করা হয় তার মানে এটা ঘোষণাটা কি আসবে, যে এই সংবিধান থাকবে না? এখন এই সংবিধান বিপ্লবী সরকারের মতো, হ্যাঁ বিপ্লবী সরকারের মতো হলো, তাহলে তো এই সংবিধানের কি হবে? এই সরকারের কি হবে? এই সরকার কি বিপ্লবী সরকার যেটা ঘোষণা করা হবে সেইখানে সরকার কি ডিজাইন করবে বিপ্লবী সরকার? এখন এইগুলোই প্রশ্ন। এগুলো একটার সঙ্গে আরেকটা খুব বড়ভাবে সাংঘর্ষিক জায়গাটা কি করে সমাধান করা হয়, ঘোষণায় কিভাবে থাকে, সেটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। কারণ আমাদের কাছে এখনো পর্যন্ত অনুমান আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু পুরো ব্যাপারটা বোঝা খুবই একটা কঠিন ব্যাপার বলতে দেখুন, আপনি যে কথাটা বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি বর্তমান সরকারের সঙ্গে আছেন, একজন উপদেষ্টা এই যে কমরেডস নাও অর নেভার এরকম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, একজন উপদেষ্টাও এটা দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেমন দিয়েছেন, একজন উপদেষ্টাও সেটা দিয়েছেন। আবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে কথাটা বলা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন এটা একটা বেসরকারি ইনিশিয়েটিভ, এর সঙ্গে সরকারের সম্পর্ক নাই, বর্তমান সরকারের সম্পর্ক। কোন যুক্তিতে? এখন এটাকে বলা হচ্ছে যে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের অংশ নয়, যারা উপদেষ্টা হয়ে এসেছেন তারা আর এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নন। এইটা একটা যুক্তি। এই যুক্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে এটা একটা বেসরকারি ইনিশিয়েটিভ, এটা ছাত্রদের ইনিশিয়েটিভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইনিশিয়েটিভ, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে 31শে আগস্ট যে ঘোষণার কথা নিয়ে, বিপ্লবের যে ঘোষণাটা নিয়ে আমরা আলোচনা করছি, দেশব্যাপী যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে 31শে ডিসেম্বর দুঃখিত 31শে ডিসেম্বর যে ঘোষণার কথা বলা হচ্ছে, দেশব্যাপী যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, সেটা শেষ পর্যন্ত গিয়ে এর দৃষ্টিভঙ্গিটা কি হয়, ঘোষণায় কি থাকে, সেটা কি একটা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে, সেই রাজনৈতিক দলটি ক্ষমতায় নির্বাচন করবে, ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে এই সংবিধানের কবর রচনা হবে, সেই রাজনৈতিক দলটি কি বর্তমান সরকারের উপরে চাপ প্রয়োগ করবে, তারা যেটা চায় সেটাই যেন করা হয়, এটা করবে, নাকি বর্তমান সরকারকে তারা বাধ্য করতে চাইবে, অথবা বর্তমান সরকার তাদেরই সরকার? না, ওই যেটা আপনি বললেন মর্তুজা, যে একজন উপদেষ্টা এ ব্যাপারে একটা স্ট্যাটাস দিয়েছেন, তো এরপরে কিন্তু জানাজানি হয় বিষয়টা। এখন যদি প্রেস উইং যদি বলে যে এর সাথে সরকারের সম্পর্ক নেই, তাইলে এটার পরে আমি জানি না একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক হয়ে যায়। কিন্তু প্রেস উইং এর বক্তব্যটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে প্রেস উইং এর বক্তব্যটা বলতে আমার কাছে প্রেস উইং এর বক্তব্য মানে শুধু প্রেস উইং এর বক্তব্য নয়, প্রেস উইং এর বক্তব্য মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য। আমি সেভাবে দেখছি, তাই মনে হয়, আমি সেভাবে দেখছি। তো এটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য হয়, যদি নয় এটা অন্তর্বর্তীকালীন বর্তমান সরকারের বক্তব্য, তো বর্তমান সরকারের বক্তব্য হলে আর প্রেস ক্লাবে আর জাতীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্রোক্লামেশনের ঘোষণা দেবেন, সেটাতে আসলে কি দেবেন, সরকারের সঙ্গে যদি চূড়ান্তভাবে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে একরকমের অবস্থা তৈরি হবে। আর যদি সাংঘর্ষিক না হয়, যেটা বললাম যে তারা কি নতুন রাজনৈতিক দল, তারা যেটা বলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বর্তমান সংবিধানের কবর রচনা হবে, যে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। তো এগুলো আসলে এখন দেখার বিষয় যে সত্যিকার অর্থেই ঘোষণাটা কি আসে। আরেকটা জিনিস যে আওয়ামী লীগের রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে দিতে হবে, এই জায়গাটাতে আমার অবস্থানটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি ইতিমধ্যেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে।
এখন আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক থাকবে কিনা, কতদিন থাকবে, তার সবই নির্ভর করবে বর্তমান সময়ের রাজনীতিটা কি হয়, বর্তমান সময়ের সরকারের কার্যক্রমটা কি হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে তরুণ নেতৃত্ব, তরুণ নেতারা যে অবিশ্বাস্য রকমের একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন, দানব শেখ হাসিনার সরকারের তারা পতন ঘটিয়ে দিয়েছেন। তো এই নেতৃত্ব এখন কি রাজনীতি করে, তারা নিজেরা কতটা প্রাসঙ্গিক থাকে, তারা যে গণ অভ্যুত্থান বিপ্লব করে সফল হলো, সফলের পরিপ্রেক্ষিতে তারা যে এখন 31শে ডিসেম্বর যে ঘোষণা দিতে যাচ্ছে সেটা রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক থাকবে, সেটা দেশের জনমানুষের মনে কতটা নাড়া দিবে। যেভাবে 5 আগস্ট পর্যন্ত ছাত্রদের পেছনে মানুষ দাঁড়িয়েছিল, তাদের এই ঘোষণার পরে মানুষ তাদের পাশে দাঁড়াবে কিনা, অর্থাৎ অনেকগুলো বিষয় দেখার আছে। এই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে এইটা এত বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে। আর এখানে আরেকটা বড় ব্যাপার যে এতদিন পর্যন্ত এই শিক্ষার্থীদের একটা অংশের সঙ্গে একটা সময় পর্যন্ত খুব ভালো সম্পর্ক ছিল আমাদের একজন চিন্তাবিদ লেখক ফরহাদ মজারের। ফরহাদ মজার যে কথা বলছিলেন যে বর্তমানে যেভাবে সংবিধান অনুযায়ী বঙ্গভবনে গিয়ে সরকার শপথ নিয়েছে সেটা ঠিক হয়নি, এটা ভুল হয়েছে, ভুল করা হয়েছে, এই ভুল সংশোধন করা দরকার। আবার একই রকমভাবে শিক্ষার্থীরাও বলছে যে হ্যাঁ এটা 5 মাস আগে হওয়া দরকার ছিল, দেরিতে হলেও আমরা এটা করছি। অর্থাৎ ফরহাদ মজার যে কথাটা বলছিলেন যেটা বিপ্লবী সরকার হওয়া দরকার, শহীদ মিনারের শপথ নেওয়া দরকার, বর্তমান সংবিধানের আলোকে থাকার কোনো সুযোগ নাই, রাষ্ট্রপতি থাকা উচিত নাই, তাকে রাষ্ট্রপতি রাখার ব্যাপার নাই। ফরহাদ মজারের এই যে কথা এতদিন পর্যন্ত যেভাবে মনে হচ্ছিল যে তার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেদিকেই যাচ্ছে বলে মনে হয়। এখন কার্যক্রমে একটা দিক যদি আমি চিন্তা করি তাহলে মনে হয় যে সেই দিকে যাচ্ছে। আর আরেকটা দিকের কথা চিন্তা করলে মনে হয় যে সরকারের সঙ্গে এতটা সাংঘর্ষিক হয়ে যাবে, আমি আবার সেটা এখনই মনে করতে চাই না। সেই জন্য একটু অপেক্ষা করতে চাই 31শে ডিসেম্বর পর্যন্ত, যে দেখতে চাই আসলে ঘোষণাটা কি হয়। এবং শিক্ষার্থীরা, আমি বিশ্বাস করতে চাই যে শিক্ষার্থীরা কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া এই প্রসঙ্গে কিন্তু বামদল বলছে জনগণ এটা গ্রহণ করবে না, আর জামাতে ইসলামী বলছে না দেখে মন্তব্য করব না। এই দুইটাই প্রতিক্রিয়া দেখছি, দুইটা প্রতিক্রিয়াই প্রাসঙ্গিক। জি, দুইটা প্রতিক্রিয়াই প্রাসঙ্গিক, কারণ সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া 5 আগস্টে যেটা যত সহজ ছিল, এখন এসে এই সময় এসে 5 মাস পরে এসে ডিসেম্বরের শেষে এসে সেটা তত সহজ আছে কিনা সেটা একটা ভাবার ব্যাপার। শিক্ষার্থীরা কি পরিকল্পনা করছে সেটা এই কারণে দেখা দরকার, বোঝা দরকার। তাদের নতুন রাজনীতিটা কি হয়, তাদের বিপ্লবের রাজনীতিটা কি হয়, গণঅভ্যুত্থানের রাজনীতিটা কি হয়, সরকারকে তারা কতটা প্রভাবিত করতে পারেন অথবা সরকার দ্বারা তারা কতটা প্রভাবিত হন, এটা সরকারেরই কর্মসূচি নাকি সরকারের প্রেস উইং যেটা বলছেন যে এটা একটা বেসরকারি ইনিশিয়েটিভ, অনেকগুলো বিষয় দেখার আছে। বিএনপির একটা প্রতিক্রিয়া আছে, কালার কণ্ঠে দেখছি আমি, এটা হচ্ছে ঘোষণাপত্রের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিএনপির সন্দেহ। বিএনপি শুধুমাত্র ঘোষণাপত্রের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নয়, বিএনপির সন্দেহ আর অনেকগুলো বিষয় নিয়ে। তার মধ্যে বিএনপির সবচেয়ে বেশি সন্দেহের যে জায়গাটা সেটা হচ্ছে ইতিমধ্যে বিএনপি মোটামুটিভাবে পরিষ্কার করেছে যে সরকার নির্বাচন দিতে বিলম্ব করছে, সরকার ইচ্ছে করে নির্বাচনকে বিলম্বিত করছে। এবং বিএনপির সন্দেহের বিএনপির আসলে এখন মূলত এজেন্ডা হচ্ছে দ্রুত নির্বাচন। এখন দ্রুত নির্বাচন যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, কোনো কারণে যদি নির্বাচন বিএনপির কাছে মনে হয় যে নির্বাচন দেরিতে হচ্ছে বা দেরিতে দেবে সরকার, তখনই বিএনপি সেই জায়গাটিতে সন্দেহ করছে এবং তখনই বিএনপি সেই জায়গাটাতে কথা বলছে। আপনি গত 10-15 দিনের বিএনপির নেতাদের বক্তব্য লক্ষ্য করে দেখেন, তাদের ভেতরে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে যে নির্বাচন মনে হয় সরকার দিল না, কেন নির্বাচন দিচ্ছে না। ডক্টর ইউনূস যখন বলেছেন যে 2025-এর শেষ দিকে অথবা 2026-এর প্রথম দিকে নির্বাচন হবে, তারা সেটাতেও খুশি হতে পারছেন না, তারা সুনির্দিষ্ট করে তারিখ চাইছেন, তারা 3-4 মাসের মধ্যে নির্বাচন চাইছেন। সুতরাং আর এই প্রোক্লামেশনের ঘোষণার পরিপ্রেক্ষিতে বিএনপি যে একটু অস্বস্তিতে পড়বে, বিএনপি যে একটু চিন্তায় পড়বে, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমার ধারণা যে বিএনপিরও আরও অনেক কঠিন প্রতিক্রিয়া পাওয়া যাবে 31শে ডিসেম্বর ঘোষণার পরে, যদি যেভাবে মনে করা হচ্ছে ঘোষণাটা যদি সেইভাবে আসে। অন্য প্রসঙ্গ, সচিবালয়ের আগুন, এই পটভূমিতে কিন্তু সব সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে। সম্পাদক পরিষদ এটা নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন।
আমার কাছে মনে হয়েছে যে সচিবালয়ের আগুন সেটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। সেই ঘটনাটির তদন্ত করার জন্যে যদি নিরাপত্তাগত কারণে যদি প্রবেশাধিকারে এক ধরনের সীমাবদ্ধতা দেয়া দরকার ছিল, একটা রেস্ট্রিকশন দেয়া দরকার ছিল, সেটা দেয়ার আরও অনেক পথ ছিল। যে প্রক্রিয়াতে ঘোষণাটা আসলো এবং গণমাধ্যমে যে প্রক্রিয়াতে সংবাদটি প্রকাশিত হলো যে সাংবাদিকদের সচিবালয়ে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে, সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন না, এই যে কথাটি বলা হলো, এই কথাগুলো বলা হবে বা এই সংবাদগুলো এইভাবে আসবে, এই সচিবালয়ের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা বা স্থগিত রাখা বা এই কার্ড দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবে না, এটার না করেও আরও কিছু সমাধান করার আরও অনেক পথ ছিল। এটা করার ক্ষেত্রে একটা যুক্তি দেয়া হয়েছে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েক হাজার অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হয়েছে, যুবলীগ ছাত্রলীগের কর্মীরাও নেতারাও কার্ড নিয়েছেন। তো আমার কাছে মনে হয়েছে সেটা যদি সত্যি হয়ে থাকে, এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেটা এই 5 মাস সময় নিয়ে না, এই 5 মাস সময়ের আগেই একটা কমিটি করে সেটা চিহ্নিত করে সেই কার্ডগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। আর সচিবালয়ে সাংবাদিকরা ঢুকতে পারবে না মানে এখানে বলে রাখা দরকার যে অ্যাক্রেডিটেশন কার্ডের সঙ্গে আসলে সচিবালয়ে ঢোকার খুব বেশি কোনো মূল সম্পর্কটা না। অ্যাক্রেডিটেশন কার্ডটা কিন্তু সাংবাদিককে দেয়া হয়, আমাকে দেয়া হয় বা আপনাকে দেয়া হয়, সচিবালয়ে ঢুকতে পারবেন শুধুমাত্র এই কারণে না, এটা তো বাংলাদেশের সাংবাদিকতার এক ধরনের স্বীকৃতি। সচিবালয় সেই স্বীকৃতি অনুযায়ী সচিবালয়েও ঢোকা যায় কার্ডটা দেখিয়ে, এই তো ব্যাপার। তো সেই ব্যাপারের জন্য যদি এমন হতো যে হ্যাঁ ঠিক আছে 2 দিন সাংবাদিক সহ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না, ঘোষণাটা যদি সেইভাবে আসতো 2 দিন পরে বা 3 দিন পরে গিয়ে ঢুকতে পারবে, আমরা ততদিনে এই জায়গাটা একটু দেখব, তদন্ত করব, আমাদের কিছু ব্যাপার আছে সেই কারণে দেখব, তাহলে এটা তেমনভাবে আসতো না। আমার কাছে মনে হয়েছে যেভাবে সিদ্ধান্তটা এসেছে সেইভাবে সিদ্ধান্তটা না এসে আর একটু সুচিন্তিতভাবে যদি সিদ্ধান্তটা আসতো তাহলে অহেতুক এই বিতর্কটা তৈরি হতো না। সেটাই। যাই হোক, সমকালের শিরোনাম হচ্ছে রাতের ভোটের আমলারা রয়ে যাচ্ছেন অধরা, তারা ছোঁয়ার বাইরে। এখন এই জায়গাটার খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে এই জায়গাটা কিছু কিছু আমলাকে গ্রেপ্তার করা হয়েছে, কিছু কিছু আমলা বিদেশে পালিয়ে চলে গেছেন, যারা একেবারে সামনে থেকে দুর্নীতির নেতৃত্ব দিয়েছেন, একদম সামনে থেকে দুর্নীতির নেতৃত্ব দিয়েছেন, অপরাধ এবং অপকর্মের নেতৃত্ব দিয়েছেন। সেই সমস্ত আমলাদের একটা অংশ দেশের বাইরে পালিয়ে চলে গেছে। আরও যদি পরিষ্কার করে বলা হয় এদেরকে কি পালিয়ে চলে যাওয়ার হয়তো সুযোগ দেয়া হয়েছে। কারণ কবির বিন আনোয়ারদের মতো আমলা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, মানে অর্থ পাচার চক্রের এবং আওয়ামী লীগকে টাকা ছাপিয়ে দেয়া, টাকা পাচার করতে দেয়ার একটা অন্যতম সহযোগী, তারা পালিয়ে বিদেশে চলে গেছেন। এবং এখনও বহু আমলা রয়ে গেছেন যারা 5 আগস্টের আগে পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের যত রকমের অপকর্ম ছিল সেই অপকর্মের সহায়ক, সেই অপকর্ম করে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে তারা প্রধানতম ভূমিকা পালন করেছে। এবং তাদের একটা অংশ এখনও প্রশাসনে রয়ে গেছে এবং তারা সক্রিয়। খুব স্বাভাবিকভাবেই প্রশাসনে তাদেরকে রেখে, এখানে দুটি ব্যাপার আছে। একটি ব্যাপার হচ্ছে প্রশাসনে তাদেরকে রেখে বর্তমান সরকার, গণ অভ্যুত্থানের সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে লোক খুঁজতে গিয়ে যখন সঠিক লোক পাওয়া যাচ্ছে না বা যোগ্য লোক পাওয়া যাচ্ছে না, তখন আবার একটা সরকারের পক্ষে, আমরা বাইরে থেকে যদি কথা যতই বলি, একটা সরকারের পক্ষে হুট করে সব কিছু পরিবর্তন করে ফেলা খুব কঠিন। কারণ কাজ করার জন্য লোক লাগে, কাজ করার জন্য যোগ্য লোক লাগে। একেবারে হুট করে পরিবর্তন করে ফেললে এমনিতেই কাজের গতি কমে গেছে, এমনিতেই এক ধরনের স্থবিরতা এসেছে, সেই জায়গাটায় আরও দুর্বলতা তৈরি হয়। আমার ধারণা যে একেবারে সরাসরিভাবে যারা শেখ হাসিনা সরকারের সঙ্গে, সরকারের অপকর্মের সঙ্গে সম্পৃক্ত ছিল, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, রাতে ভোটের সঙ্গে সম্পৃক্ত ছিল, একেবারে সরাসরিভাবে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া অবশ্যই দরকার।
কিন্তু গড়ে যদি ব্যবস্থা নেওয়া হয়, যে সব ঢালাওভাবে যদি ব্যবস্থা নেওয়া হয়, নেওয়া হচ্ছে না, এটা ভালো ব্যাপার, ঢালাওভাবে যদি ব্যবস্থা নেওয়া হয় বা ঢালাওভাবে ব্যবস্থা নেওয়ার যদি দাবি তোলা হয়, তাহলে আমার ধারণা সেটা দেশের জন্য ভালো নাও হতে পারে। এবং আমার ধারণা যে ডক্টর ইউনূসের সরকার সেটা বিবেচনায় রেখেই আস্তে আস্তে একটু সামনের দিকে এগোচ্ছে। প্রসঙ্গ ব্যাংক দখল, আর এই প্রসঙ্গে বিএনপি বলেছে যে একটি ইসলামী দল ব্যাংক দখল করেছে 5ই আগস্টের পর। ইসলামী দল বলতে বিএনপি সম্ভবত নয়, বিএনপি জামাত ইসলামীকে বুঝিয়েছে। ইসলামী দল বলতে ব্যাংক দখল করা বলতে জামাত ইসলামীকে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যে সমস্ত ব্যাংকের মালিকানার সঙ্গে জামাত ইসলামীর সম্পৃক্ততা ছিল, বিশেষ করে বাংলাদেশের অন্যতম বড় ব্যাংক ইসলামী ব্যাংক যে জামাত ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিল, সরকার সেই ব্যাংকটি থেকে জামাতকে বিতাড়িত করে আরেক ডাকাত টাইপের একটা গ্রুপ এস আলম গ্রুপের হাতে তুলে দিয়েছিল, এবং আরও 7-8টি শরিয়া ভিত্তিক ব্যাংক এস আলম গ্রুপের হাতে তুলে দিয়েছিল। এখন এস আলম গ্রুপ যেটা করেছিল, ব্যাংকগুলো একেবারে জালিয়াতি করে, ডাকাতি করে টাকা পয়সা সব নিয়ে গেছে। ইসলামী ব্যাংক একটা খুবই লাভজনক একটা ব্যাংকের প্রায় রুগ্ন করে ফেলেছে। এখন 5 আগস্টের পরে এই জায়গাটাতে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বুঝে ওঠার আগে আবার মালিকানা বা কর্তৃত্বে ফিরে এসেছে জামাত এই জায়গাটা সবসময় খুবই ধুরন্ধর হয়। জামাত এই জায়গাটি সবসময় অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকে। এই জায়গাটি বলতে প্রশাসনের ঠিক কোন জায়গাতে জামাতের লোক রাখতে হবে, ব্যাংক কিভাবে তার মালিকানায় নিয়ে আসতে হবে, সেই জায়গাগুলো বিএনপির চেয়ে জামাত এই জায়গাটিতে অনেক দক্ষতার সঙ্গে জামাত এই কাজটি করেছে। এখন এটা নিয়ে বোঝা যায় যে বিএনপির ভেতরে এক ধরনের একটু রাগ আছে, একটু ক্ষোভ আছে। বিএনপি যেমন রিজভী আহমেদ কথা বলতে গিয়ে বলেছেন, কারা রক কাটে দেশের মানুষ তাদেরকে জানে, জামাতের দিকে ইঙ্গিত করেছেন। বোঝা যাচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে জামাতের সঙ্গে বিএনপির যে সেই সখ্যতা নেই। আওয়ামী লীগের অবর্তমানে, আওয়ামী লীগ যেহেতু রাজনীতিতে নাই, এবং আমার ধারণা আগামী নির্বাচনটা পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুব কম। এর ব্যাখ্যাটা হচ্ছে, কেন কম তার ব্যাখ্যাটা হচ্ছে, আওয়ামী লীগের যে পতন হয়েছে যে অপকর্মের কারণে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের যে সমস্ত নেতাদের বক্তব্য আমরা শুনেছি, আন্ডারগ্রাউন্ড থেকে তারা যে বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতায় বোঝা যায় যে তাদের ভেতরে কোনো বোধোদয় হয়নি। তারা যে 1-1.5 হাজার মানুষ হত্যা করে পালিয়েছে, বিতাড়িত হয়েছে, পালাতে বাধ্য হয়েছে, তারা এখনও সেটা বুঝতে পারছেন না। তারা কখনো মনে করছেন ভারত তাকে ক্ষমতায় এনে দিবে, কখনো মনে করছেন ট্রাম্প তাকে ক্ষমতায় এনে দিবে, এই ক্ষমতায় আসলাম, এরকম একটা ভাব করছে। তো এই ভাবের কারণে তাদের যেহেতু বোধোদয় হয়নি, সেই কারণে কমপক্ষে আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হতে পারবে, এই ধারণা করার কোনো কারণ নাই। যেহেতু আওয়ামী লীগ সক্রিয় হতে পারবে না, সেই কারণে বিএনপিরও জামাতকে আর অতটা দরকার নাই। এই কারণে জামাত আলাদা, বিএনপি আলাদা। এবং জামাত যেহেতু প্রশাসনের ভেতরে সক্রিয় থাকার চেষ্টা করছে, জামাত যেহেতু শিক্ষার্থীদের সঙ্গে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের সখ্যতা রাখার চেষ্টা করছে, সেই জায়গাটিতে বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব ক্রমান্বয়ে বাড়ছে। এবং আমার ধারণা যে সামনে যত সময় যাবে, নির্বাচন এগিয়ে আসবে, নির্বাচন নিয়ে যে যত কথাই বলুক, আমার ধারণা যে সর্বোচ্চ আগামী বছরের মাঝামাঝিতে, সর্বোচ্চ সময় যে আগামী বছর বলতে 2026-এর কথা আমি বলছি, সর্বোচ্চ 26-এর মাঝামাঝি সময়ের মধ্যে আমার ধারণা যে নির্বাচন হবে। এবং এই নির্বাচনের সময় যত এগিয়ে আসবে, তত জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব তত বাড়বে, কোথাও সাংঘর্ষিক অবস্থাও তৈরি হতে পারে। সেটি হচ্ছে বর্তমান সময়ের বাস্তবতা। যেহেতু একে অপরের আর দরকার নাই, এবং জামাত যে পরিমাণ কোণঠাসা ছিল, জামাত যে পরিমাণ নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিল, সেই জায়গা থেকে 5 আগস্টের পরে জামাতের আওয়াজ অনেক বেড়েছে। জামাত মনে করছে যে তারা রাজনীতিতে খুবই শক্তিশালী। হ্যাঁ, আওয়াজে সে অনেক শক্তিশালী, কিন্তু ভোটের অঙ্কে কতটা শক্তিশালী সেটা নিয়ে এখনও খুব বড় রকমের প্রশ্ন আছে। তর্কের খাতিরে বলছি, ধরেন নির্বাচন হলো, 26-এর কথা বলছেন, 26-এ নির্বাচন হলো, আওয়ামী লীগের ভোট কারা পাবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আওয়ামী লীগের ভোট কারা পাবে। আওয়ামী লীগের ভোট এই সমস্ত ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আওয়ামী লীগের যারা ভোট, সেই ভোটের একটা বড় অংশ ভোট দিতে যায় না, সাধারণত দেখা যায় ভোট দিতে যায় না। আর আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ যে রাজনীতি করে, আওয়ামী লীগের যে ভোট, সেই ভোট হুট করে কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে তারা দিয়ে দেবেন,
সেই ধারণা করাটাও একটু কঠিন। ধরুন আওয়ামী লীগ যে রাজনীতি করে সেই রাজনীতি করে জামাত যদি মনে করতে চায় যে আওয়ামী লীগের ভোট আমরা পাবো, কিছু ভোট আমরা পাবো, সুতরাং আওয়ামী লীগ পাবো, আমার মনে হয় না বিষয়টা এত সরল। আবার বিএনপি পাবে সেটাও মনে হয় না এত সরল। এখন আওয়ামী লীগের ভোট কারা দিবে সেটা এই মুহূর্তে ধারণা করা খুবই মুশকিল, আওয়ামী লীগ যদি রাজনীতিতে না থাকে, যদি নির্বাচনে অংশ না নেয়। আমার ধারণা যে বড় অংশটা যদি এই পরিস্থিতিই থাকে, পরিস্থিতির যদি উন্নয়ন না হয়, আওয়ামী লীগের জন্য যদি একটা স্বস্তিদায়ক অবস্থা তৈরি না হয়, আওয়ামী লীগ যদি এরকম অপ্রাসঙ্গিকই থাকে, তাহলে আমার ধারণা যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভোটার, সেই কোর ভোটার যারা, সেই কোর ভোটাররা ভোট দিতে যাবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে। যদি যায় তখন কি হবে, এটা বাজারে আলোচনা আছে? না, বাজারে আলোচনা আছে সেই ভোট জামাত পেতে চায়, যে আমি সেই ভোট পাবো, কারণ বিএনপিকে তারা ভোট দিবে না। আবার বিএনপি মনে করে জামাত যেহেতু 1971 সাল যুদ্ধাপরাধ ইত্যাদি অভিযোগে অভিযুক্ত, বিএনপির একটা অংশ মনে করে যে আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের রার যাই হোক জামাতকে দিবে না। এখন সেই কারণে কি আবার আওয়ামী লীগের ভোট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যদি নতুন দল করে, তারা যদি রাজনীতি করে, তারা এই সরকারকে বিতাড়িত করলো, শেখ হাসিনাকে বিতাড়িত করলো, যেটাকে কেউ কোনোদিন কল্পনা করে নাই, বিতাড়িত করলো, তাহলে কি আওয়ামী লীগের ভোট এই বৈষম্য বিরোধী আন্দোলনকে দিবে? এখন যদি নিয়ে যদি আলোচনা করি যে যদি দিল, এখন যদি ধরেন উত্তর নাই, যদি এটা নিয়ে আলোচনা করার না করলেই ভালো। তারপরেও ধরেন যদি আওয়ামী লীগের 30% ভোট যদি একটা দল পায়, যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে এই 30% ভোট আমি জামাতকে দিব, তাহলে তো জামাত ক্ষমতায় আসবে। কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা তা নয়, সেরকম কখনো ঘটবে না। সুতরাং এই যদি নিয়ে আলোচনা করার আসলে কোনো অর্থ হয় না। অনেক ধন্যবাদ মুর্তজা। দর্শক মণ্ডলী, আজ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি। বসন্ত